দুর্গাপুজোর ষষ্ঠী বা অষ্টমীতে আমাদের অনেকের বাড়িতেই নিরামিষ খাওয়ার চল আছে। অন্ততপক্ষে দুপুরের খাবারটা তো নিরামিষ হয়ই হয়। তবে বিকেলবেলা ঠাকুর দেখতে বেরিয়ে সেই নিয়ম কতটা মানা হয় সেটার ব্যাপারটা কিন্তু একেবারে আলাদা। যাই হোক, দুপুরের খাবারের জন্যই একটা সম্পূর্ণ নিরামিষ লাঞ্চ থালির আইডিয়া আজকে আপনাদের সাথে শেয়ার করব রেসিপি সহ। তাহলে চলুন আর দেরি না করে ঝটপট শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার আরো একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। নিরামিষ খাবার দাবার মানে আমার বাড়িতে অন্তত একটা ছানার প্রিপারেশন তো থাকতেই হবে। তার জন্য সবার প্রথমে দুধ কাটিয়ে ছানা তৈরি করে নিচ্ছি। 750 ml মতো দুধ নিয়েছি। এটা ফুল ক্রিম দুধ রয়েছে। দুধটাকে ফুটিয়ে গ্যাস থেকে নামিয়ে 3-4 মিনিট রেখে তারপর এর মধ্যে ভিনিগার এবং জলের মিশ্রণ দিয়ে ছানা কাটিয়ে নিচ্ছি, মানে দুধটা কাটিয়ে ছানা তৈরি করে নিচ্ছি। 1.5 টেবিল চামচ মতো ভিনিগার আর 1.5 টেবিল চামচ মতোই জল একসাথে মিশিয়ে এই দুধের মধ্যে দিয়ে ভালো করে এরকম ভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। আস্তে আস্তে দেখুন দুধের মধ্যে থেকে সলিড এবং লিকুইড দুটো পার্ট কিন্তু একেবারে আলাদা হয়ে গেছে, মানে দুধটা সম্পূর্ণভাবে কেটে গেছে। তো এবার এই দুধটাকে না, ছানাটাকে জল ঝরিয়ে নেব। ছাঁকনির ওপরে দিয়ে ছানার জলটা ঝরিয়ে নেওয়ার পর পরিষ্কার জল দিয়ে ছানাটাকে একবার ভালো করে ধুয়ে নেব, যাতে ছানার মধ্যে থাকা ভিনিগারের টেস্টটা সম্পূর্ণভাবে ছানা থেকে বেরিয়ে যায়। তো বাটির মধ্যে যে জলটা রয়েছে ওই জলটার মধ্যেই আমি কিন্তু ছানাটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এভাবে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর এই ছানাটাকে আবার জল ঝরিয়ে নেব। এরপর এই ছানাটাকে এইভাবে ছাঁকনির ওপরে রেখে একটু এইভাবে জলটা চিপে নিয়েছি, আর এভাবেই এটাকে 15 থেকে 20 মিনিট রেখে দেব, তাতে ছানা থেকে এক্সট্রা জলটা বেরিয়ে যাবে। আর ষষ্ঠী বা অষ্টমী মানেই লাঞ্চে তো অবশ্যই লুচি থাকতেই হবে, তাই জন্য এর পরের স্টেপে লুচির জন্য আমি ময়দা মেখে নেব। বাঙালির লুচি ময়দা দিয়েই খেতে হয়, তবে আপনাদের যদি ময়দায় আপত্তি থাকে আটাও নিতে পারেন। এখানে 2 কাপ ময়দা নিয়েছি, সামান্য একটু নুন দিয়েছি, ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দেব 2 টেবিল চামচ পরিমাণে সাদা তেল। আমি আন্দাজেই দিয়ে দিলাম, আপনারা চাইলে টেবিল চামচ করে মেপেও দিতে পারেন। প্রতি কাপ ময়দার জন্য 1 টেবিল চামচ করে সাদা তেল। তো ময়দার মধ্যে ময়ানটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এভাবে দেখুন ময়দাটা পুরো একটা ক্রাম্বলি টেক্সচারে চলে আসবে। এরপরে এই ময়দাটা অল্প অল্প করে জল দিয়ে মেখে একটা সফট ডো বা নরম একটা মন্ড তৈরি করে নিতে হবে। মানে রেগুলার লুচি পরোটার জন্য আমরা যেরকম ভাবে ময়দা মেখে থাকি সেরকম ভাবেই মেখে নিতে হবে। তো ময়দাটা আমার মাখা হয়ে গেছে, এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেব বাদবাকি রান্নাবান্না হওয়া পর্যন্ত। এদিকে আমাদের ছানাটাও এতক্ষণে ভালো মতো জল ঝরে গেছে। তো ছানাটা মেখে নেওয়ার জন্য একটা থালার মধ্যে এটাকে আমি নিয়ে নিলাম। আমার কাছে আগে থেকে কাটানো ছানা আরো কিছুটা ছিল, 1/2 লিটার দুধের কাটানো ছানা রয়েছে যেটা ফ্রিজে রাখা ছিল। তো ফ্রিজ থেকে আমি আধ ঘন্টা আগে বের করে রেখেছিলাম, সেই ছানাটাও আমি নিয়ে নিলাম। মোটামুটি 200 গ্রাম মতো ছানা রয়েছে এখানে। তো 200 গ্রাম ছানার জন্য আমি 2 চামচ মতো ময়দা নিয়েছি, 1/2 চামচ মতো ভাজা মশলা গুঁড়ো নিয়ে নিলাম, তার সাথে নিয়ে নেব 1/4 চা চামচ মতো গরম মশলা গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম, 1/2 টিস্পুন মতোই দিলাম, 1/2 টিস্পুনের একটু বেশি মিষ্টি দিয়ে দিলাম, আপনারা চিনি দিতে পারেন, আমি জাগরি পাউডার দিলাম। এরপর দিয়ে দেব সামান্য একটু গ্রেট করা আদা আর কাঁচা লঙ্কা। তো ছোট্ট এক টুকরো আদা নিয়ে গ্রেট করে দিয়েছি আর একটাই কাঁচা লঙ্কা গ্রেট করে দিলাম। তো প্রথমে শুধু ছানাটাকে হাত দিয়ে খুব ভালো করে চটকে চটকে মেখে নিতে হবে। ছানাটা একটু সফট হয়ে গেলে তারপর বাকি সমস্ত উপকরণ ছানার সাথে মিশিয়ে খুব ভালো করে একসাথে মেখে নেব। তো সমস্ত উপকরণ ছানার সাথে মিশিয়ে খুব ভালো করে আমি মেখে নিয়েছি। এবার এই যে ছানার মন্ডটা রয়েছে বা ডোটা রয়েছে এটাকে এভাবে একটু চৌকো করে নিচ্ছি। পাশ থেকে একটা স্প্যাচুলা দিয়ে বাড়ি মারবেন একে, তাহলে দেখবেন মনের মতো শেপে চলে আসবে। তারপর এটাকে ছুরি বা স্প্যাচুলার সাহায্যেই পছন্দ মতো শেপে কেটে নিতে হবে। এসব কাটাকুটিতে আমি বরাবরই গোল্লা, এটা আমি বারবার বলি আপনাদেরকে, তাই সবকটা ছানার পিস যে একই মাপের হবে সেটা আশাই করি না আমি। যাই হোক, যেমন খুশি তেমন কাটো করে কেটে তো নিয়েছি, এবার এগুলোকে ভাজতে হবে। তো ভাজার জন্য কড়াই ভালো করে গরম করে সাদা তেল এবং ঘি একসাথে মিশিয়ে দিয়ে ভালো করে গরম করে তারপর ছানার টুকরোগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। চাইলে আপনারা ছানার টুকরোগুলোকে ডুবো তেলে ভেজে নিতেই পারেন, মানে ডিপ ফ্রাই করে নিতে পারেন, তবে আমি শ্যালো ফ্রাই করব আর বাকি যেটুকু তেল ঘি থাকবে অবশিষ্ট সেটাতেই বাকি রান্নাটা সারবো। তো প্রথমে একটা ছানার টুকরো দিলাম, দেখুন দিতে গিয়ে উল্টে গেছে, সেই জন্য একটু লেগে গিয়েছিল কড়াইতে। তো ওটাকে ভালো করে উল্টে পাল্টে দিয়ে বাকি যে কটা ছানার টুকরো একসাথে একটা ব্যাচে ভাজা যাবে সেই কটা আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এগুলো তেলের মধ্যে দেওয়ার পর সঙ্গে সঙ্গে খুন্তি বা স্প্যাচুলা দিয়ে খোঁচাখুচি করতে যাবেন না, তাহলে এগুলো ভেঙে যেতে পারে। কড়াইটা ধরে একটু এভাবে নাড়াচাড়া করে দিতে পারেন, তারপর এগুলোকে হালকা হাতে উল্টে দিতে হবে।
কড়াই ভালো করে গরম করে, তেল ভালো করে গরম করে তারপর এগুলো ছাড়া হলে কিন্তু এগুলো কড়াইতে লেগে যাবে না। প্রথম ছানার টুকরোটা তেলে দেওয়ার পরেই নিজে থেকে উল্টে গেছিল, সেই জন্য ওটা কড়াইতে জাস্ট লেগে গিয়েছিল। যাই হোক, দেখুন চারিদিক থেকে কি সুন্দর গোল্ডেন ব্রাউন কালার আসা পর্যন্ত এগুলোকে আমি ভেজে নিচ্ছি। তো এইভাবেই এগুলোকে ভেজে তারপর তেল ঝরিয়ে তুলে নিতে হবে। আর একই রকম ভাবে বাকি সমস্ত ছানার টুকরোগুলো দিয়ে ভেজে তুলে নিতে হবে। তো সেকেন্ড ব্যাচে বাকি ছানার টুকরোগুলো আমি দিয়ে দিলাম ভাজার জন্য। আর এগুলো ভাজা হতে থাক, ততক্ষণে আমি এই রান্নার জন্য একটা মশলা রেডি করে নেব। একটা মিক্সার জার নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমে 1.5 ইঞ্চ মতো আদা। আদাটা ছোট ছোট টুকরো করে কুচিয়ে দিয়েছি। তার সাথে দিয়ে দেব স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা। এই রান্নাটা খুব বেশি ঝাল করব না আমি, সেই জন্য 2টো কাঁচা লঙ্কা আর একটু গোলমরিচ দেব। আর তার সাথে 8-10টা করে কাজু এবং কিশমিশ দিয়ে দিলাম। আর ওই যে গোলমরিচগুলো দিচ্ছি। প্রথমে এই সমস্ত উপকরণগুলোকে শুকনো অবস্থায় বেটে নিয়ে তারপর এর মধ্যে 100 গ্রাম মতো টক দই দিয়ে এগুলোকে মিহি করে ব্লেন্ড করে নিতে হবে। এটাই হবে আমাদের এই রান্নার একমাত্র মশলা। এদিকে সেকেন্ড ব্যাচের ছানার টুকরোগুলো ভাজা হয়ে গেছে, তো ওগুলো তেল ঝরিয়ে তুলে নেওয়ার পর বাকি যেটুকু তেল ছিল কড়াইতে ওর মধ্যেই ফোড়নের জন্য গোটা গরম মশলা দিয়েছি থেতো করে, তার সাথে একটা তেজপাতা এবং একটা শুকনো লঙ্কা 2 টুকরো করে দিয়েছি। ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেলে সামান্য একটু হিং দিলাম, জাস্ট 1 পিঞ্চ মতো, এটা চাইলে আপনারা স্কিপও করতে পারেন। তারপর বেটে রাখা মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। মশলা কষাতে কষাতেই এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন, একটু জিরে গুঁড়ো দিলাম, 1 টিস্পুনের একটু কম দিয়েছি জিরে গুঁড়োটা, দিয়ে ভালো করে আবার সমস্ত উপকরণ মিশিয়ে এটাকে কষিয়ে নিচ্ছি। 1 টিস্পুন মতো কাসুরি মেথিও অ্যাড করব, এতে ফ্লেভারটা খুব ভালো হবে। তো আবারও ভালো করে সমস্ত উপকরণ নাড়াচাড়া করে মিশিয়ে এটাকে কষিয়ে নিচ্ছি। মশলাটা দেখুন অনেকটাই শুকনো শুকনো হয়ে এসেছে, তো এর মধ্যে এবার মিক্সার জারটা ধুয়ে সামান্য একটু জল অ্যাড করে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। মশলাটাকে টোটাল 6 থেকে 7 মিনিট সময় নিয়ে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। তারপর এর মধ্যে গ্রেভির জন্য পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। প্রথমে আমি এর মধ্যে 1 কাপ মতো জল অ্যাড করলাম, একটু বেশি জল দিলাম, তার কারণ হচ্ছে ছানার টুকরোগুলো কিন্তু অনেকটা জল অ্যাবজর্ব করবে। আর যেহেতু এর মধ্যে কাজু বাদাম রয়েছে, গ্রেভিটা কিন্তু তাড়াতাড়ি ঘনও হয়ে যাবে। তো এটাকে ঢাকা দিয়ে 2-3 মিনিট মতো রান্না করে নেওয়ার পর এবার এর মধ্যে ভেজে রাখা ছানার টুকরোগুলো দিয়ে দেব। বাড়িতে এভাবে দুধ কাটিয়ে ছানা তৈরি করে যদি বিভিন্ন পদ রান্না করা হয় ছানার, তাহলে দেখবেন আর পনির কিনে খেতে ইচ্ছে করবে না। আজকে আমরা রান্না করছি দই ছানা। আচ্ছা, ছানার টুকরোগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী সামান্য একটু মিষ্টি। আমি জাগরি পাউডার দিলাম, আপনারা চিনিও দিতে পারেন। আর দিয়ে দিলাম 1/2 টিস্পুন মতো গরম মশলা গুঁড়ো। তারপর আবারও সমস্ত উপকরণ ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে কড়াইটাকে ঢাকা দিয়ে এটাকে মিনিট 5 রান্না হতে দেব লো টু মিডিয়াম ফ্লেমে। তো মিনিট 5 রান্না করার পর কড়াইয়ের ঢাকনাটা আমি খুলে নিলাম। আর এখন দেখুন ছানার টুকরোগুলো কিন্তু গ্রেভিটা অ্যাবজর্ব করে বেশ অনেকটাই ফুলে উঠেছে। আর গ্রেভিটাও আস্তে আস্তে অনেকটাই ঘন হয়ে গেছে। এটা কিন্তু ঠান্ডা হওয়ার পর আরো অনেকটা ঘন হবে, তাই এই অবস্থাতেই এটাকে নামিয়ে নেব। আর বেশি ঘন করার দরকার নেই। এবার কড়াইটাকে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে কিছুক্ষণ এটাকে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। আর এরপর চলে যাচ্ছি আমি আমাদের আজকের থালির পরবর্তী প্রিপারেশন, সিমুই মাখানার পায়েসের রেসিপিতে। তো একটা কড়াই ভালো করে গরম করে তার মধ্যে 1 চামচ মতো ঘি অ্যাড করলাম। ঘিটা ভালো মতো গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে অল্প একটু কাজু কিশমিশ ভেজে তুলে নেব। প্রথমে কাজুটা অ্যাড করলাম, কাজুটা হালকা করে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম কিশমিশটা। তারপর এটাকে আরো কিছুক্ষণ ভেজে তুলে নিচ্ছি। কাজু কিশমিশ ভেজে তুলে নেওয়ার পর কড়াইতে বাকি যেটুকু ঘি আছে তার মধ্যে 1/2 কাপের একটু বেশি পরিমাণে মাখানা অ্যাড করে মাখানাটাকেও ভালো করে ভেজে তুলে নেব। শুধু মাখানা দিয়ে পায়েস রান্না করা হলে সেটা টেস্ট নিঃসন্দেহে ভীষণ ভালো হয়, কিন্তু মাখানা যেহেতু একটু কস্টলি আর শুধু মাখানা দিয়ে পায়েস রান্না করতে অনেকটা মাখানা লাগে, সেই কারণে আমি সিমুই মাখানা দুটো মিলিয়ে পায়েসটা বানাচ্ছি। এটাও কিন্তু খেতে দুর্দান্ত হয়। তো মাখানা ভেজে তুলে নেওয়ার পর কড়াইতে আমি আরো 1 চামচ মতো ঘি অ্যাড করেছি এবং তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি 2 মুঠো মতো সিমুই। সিমুইটাকে আমাদের ব্রাউন কালার আসা পর্যন্ত ভালো করে ভেজে নিতে হবে। সিমুই ভালো মতো ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 750 ml মতোই লিকুইড দুধ। আর দুধটা কিন্তু আমি আগে থেকে ফুটিয়ে নিইনি, এটা প্যাকেট থেকে ডিরেক্টলি আমি সিমুইয়ের মধ্যেই ঢাললাম। তবে আপনাদের যদি সন্দেহ থাকে যে এইভাবে যদি দুধটা অ্যাড করা হয় এবং দুধটা তারপরে যদি কেটে যায়, তো সেক্ষেত্রে আপনারা কিন্তু আগে থেকে দুধটা ফুটিয়ে নেবেন, নিয়ে এখানে ব্যবহার করতে পারেন। তবে আমি সাধারণত সিমুইয়ের পায়েস এভাবেই রান্না করি।
যাই হোক, দুধটা দেওয়ার পর সিমুইয়ের সাথে মিশিয়ে এটাকে মোটামুটি 15 মিনিট মতো রান্না হতে দিতে হবে, যতক্ষণ না সিমুই ভালো মতো সেদ্ধ হচ্ছে। প্রায় 15 মিনিট মতো রান্না করার পর সিমুই ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, দুধটা এখন আগের থেকে অনেকটা ঘন হয়ে গেছে। তো এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী মিষ্টি। আমি এখানে মিছরি দিয়েছি, আপনারা চিনিও অ্যাড করতে পারেন। আর তার সাথেই দিয়ে দিচ্ছি ভেজে রাখা কাজু কিশমিশ এবং মাখানা। আবারও 3-4 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে রান্না করার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য এলাচ গুঁড়ো। 3টে ছোট এলাচের দানা বের করে সেগুলোকে হামানদিস্তাতে থেতো করে আমি এখানে দিয়েছি, এতে পায়েসের ফ্লেভারটা খুব ভালো হবে। তো ফাইনালি এবার এর মধ্যে অ্যাড করছি আমি 1/3 কাপ পরিমাণে গুঁড়ো দুধ। এরকম ফুটন্ত পায়েসের মধ্যে গুঁড়ো দুধটা অ্যাড করার কারণ হচ্ছে গুঁড়ো দুধটা এতে সম্পূর্ণ মিশবে না, একটু দলা দলা হয়ে থাকবে, যেটা অনেকটা খোয়া ক্ষীরের মতো খেতে লাগবে এবং এতে পায়েসের টেক্সচারটাও ভালো হয় আর এগুলো মুখে পড়লে কিন্তু খেতেও ভীষণ ভালো লাগে। তাই আমি পায়েস রান্না করার পর, মানে স্পেশালি সিমুইয়ের পায়েস রান্না করার পর এভাবে একটু গুঁড়ো দুধ অ্যাড করি, তবে আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন। সিমুইয়ের পায়েস ঠান্ডা হওয়ার পর অনেকটা ঘন হয়ে যাবে, সেই কারণে ওরকম একটু পাতলা কনসিস্টেন্সি থাকাকালীনই আমি নামিয়ে নিয়েছি। তো থালিতে বাকি সমস্ত উপকরণ তো রেডি হয়ে গেছে, এবার সার্ভ করার আগে গরম গরম লুচি আমি ভেজে নিচ্ছি। লুচি খেলে অনেকেরই গ্যাস অম্বল হওয়ার সমস্যা থাকে, সেক্ষেত্রে লুচির জন্য যখন ময়দা মাখা হয় তখন ওই ময়দার মধ্যে একটু যদি জোয়ান অ্যাড করা হয় তাহলে কিন্তু আর সেই সমস্যা হয় না। যাই হোক, বেশ কয়েকটা লুচি আমি ভেজে নিয়েছি, এবার আমি থালিটা সার্ভ করে দিচ্ছি। আজকের এই থালিতে কিন্তু আলু বিনসের একটা শুকনো শুকনো নিরামিষ প্রিপারেশনও রয়েছে, যেটার রেসিপি আমি জাস্ট কয়েকদিন আগেই শেয়ার করেছি চ্যানেলে। লিংক আমি ডেসক্রিপশন বক্স আর কমেন্ট সেকশনে দিয়ে দেবো, সেই জন্য আজকে আর নতুন করে শেয়ার করলাম না এটা। আর এর সাথেই রয়েছে আমাদের দই ছানার তরকারি বা দই ছানার ডালনা, যাই বলুন না কেন। আর রয়েছে এখানে শেষ পাতে সিমুই মাখানার পায়েস। দেখতেই পাচ্ছেন পায়েসটা ঠান্ডা হওয়ার পর কিন্তু বেশ অনেকটাই ঘন হয়ে গেছে। তো এবার এটাকেও বাটির মধ্যে ঢেলে দিচ্ছি। তো এই ছিল আমাদের ষষ্ঠী বা অষ্টমী স্পেশাল লাঞ্চ থালির একটা আইডিয়া, রেসিপি সহ। থালির আইডিয়া এবং রেসিপিগুলো কেমন লাগলো আপনাদের সেটা কিন্তু অবশ্যই আমায় কমেন্টে জানাবেন। ভালো লেগে থাকলে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। সাথে আমার চ্যানেল মেঘার সাথে বাঙালিয়ানাকে সাবস্ক্রাইব করে নেবেন এরকমই নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। আবার দেখা হবে আপনাদের সঙ্গে পরের পর্বে নতুন কোনো রেসিপির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন। নমস্কার।